আসসালামু আলাইকুম। এরপর কি তুরস্ক টার্গেটে পরিণত হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহুর বর্তমান যে পরিকল্পনা, সেক্ষেত্রে তারা হতেই পারে। বন্ধুরা, প্যালেস্টাইনের স্বাধীনতাকামী আন্দোলন হামাসের নেতারা যেখানে অবস্থান নিয়েছে, তার মধ্যে অন্যতম একটা রাষ্ট্র হচ্ছে তুরস্ক। তারা কাতার এবং তুরস্ক এই দেশেই বেশি পরিমাণ অবস্থান নিয়েছে এবং তুরস্ক এখানের আহত নেতাদের সাহায্য সহযোগিতা এবং চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং বেশি পরিমাণ নেতা বা বেশি পরিমাণ এই সদস্যই তুরস্কে এখন অবস্থান করছে। কিন্তু এখনও পর্যন্ত অবস্থানরত অর্থাৎ তুরস্কে অবস্থানরত এই সকল স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যদের উপরে ইসরায়েল কোনো হামলা পরিচালনা করেনি, ইচ্ছে করেই করেনি, না করতে পারেনি। বন্ধুরা, যেমন কল্পনারও বাইরে ছিল যে কাতারের অভ্যন্তরে হামলা চালাবে ইসরায়েলি বিমান বাহিনী, কিন্তু সেই কল্পনার বাইরের ব্যাপারটি কল্পনা না, বাস্তবেই ঘটিয়ে দেখিয়েছে তারা। এখন মিস্টার নেতানিয়াহু স্পষ্ট করে বলে দিয়েছেন, 7ই অক্টোবর 2023 সালের হামলার পেছনে যে সকল মাথা জড়িত, তাদের প্রত্যেককে তিনি পৃথিবীর যে কোনো অঞ্চলে থাকুক না কেন হামলার মাধ্যমে ধ্বংস করে দেবেন। বন্ধুরা, সবচেয়ে বেশি রয়েছে তারা তুরস্কে। তার মানে এখন তুরস্কের অভ্যন্তরে কি হামলা অবধারিত ইসরায়েলের জন্য? বন্ধুরা, এখানে যদি সত্যি সত্যি ইসরায়েল হামলা পরিচালনা করে, তাহলে যেমন কাতারের স্বাধীনতা সার্বভৌমত্বের 12টা বাজিয়ে হামলা পরিচালনা হয়েছে, কিন্তু এখানে আমেরিকা তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেউই কিছু করতে পারেনি। ইসরায়েল কিন্তু এখানে হামলা চালিয়েছে। ভাগ্যক্রমে শীর্ষ নেতারা বেঁচে গেলেও পরবর্তীতে যে তারা আবার টার্গেটে রূপান্তরিত হবে না বা পরিণত হবে না, এটি নিশ্চিত করে বলা যায় না, তারা যদি কাতারের অভ্যন্তরে থাকেও। মিস্টার নেতানিয়াহু কিন্তু এই ব্যাপারটি একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। সুতরাং এখন পরবর্তী টার্গেট তুরস্ক আমরা ধরে নিতে পারি। তবে তুরস্ক যদি সত্যি সত্যি হামলার শিকার হয়, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে কি কাতারের মতো তারা নীরব থাকবে? সেখানে কি প্রতিবাদ বা নিন্দাই সর্বশেষ প্রতিক্রিয়া হবে? আপনাদের কাছে কি মনে হয়? ব্যাপারটি কিন্তু তেমন নয় মোটেও। এখানে পরিপূর্ণভাবে পুরো ব্যাপারটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে এবং অবশ্যই ইসরায়েলের 12টা বাজার দ্বার প্রান্তে পৌঁছে যাবে তুরস্কে হামলার মধ্য দিয়ে। কারণ তুরস্ক আর কাতার এক জিনিস নয়। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপি ইন্ডেক্স অনুযায়ী তুরস্কের অবস্থান হচ্ছে জাপানের পরেই, অর্থাৎ জাপানের 8 এবং তুরস্কের 9। বন্ধুরা, প্রতিনিয়ত সে এই 10-এর ভিতরেই ঘোরাফেরা করে, প্রতিনিয়ত সে 8, 9 বা 10-এর ভিতরে থাকে, অর্থাৎ টপ 10-এর নিয়মিত সদস্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী তুরস্কের সামরিক শক্তি। এবং প্রতিনিয়ত সে এতটা উন্নত করছে, হয়তো অদূর ভবিষ্যতে সে টপ 5-এ চলে আসতে পারে। অর্থাৎ কনভেনশনাল সামরিক শক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পাল্টা আঘাত আনার সক্ষমতা, নৌশক্তি, সাবমেরিন শক্তি, যুদ্ধ বিমানের শক্তি, কৌশলগত অবস্থান, সবকিছু যদি আপনি বিচার করেন, সেক্ষেত্রে তুরস্কের সামগ্রিক পাওয়ার অন্যান্য মুসলিম দেশগুলোর তুলনায় অনেক বেশি এবং ঈর্ষা জাগানিয়া, এমনকি অনেক ইউরোপীয় দেশের তুলনায় বেশি ভালো এবং ন্যাটো স্ট্যান্ডার্ড সামরিক সমরাস্ত্র সে নিজেই উৎপাদন করে থাকে। সর্বোপরি তার হাতে রয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। বন্ধুরা, এইবার খেলা বদলে দেবে এই S-400। অনেকবার আমেরিকা S-400 সমর্পণের জন্য তুরস্ককে বলেছে, কিন্তু কাতার ইসরায়েল ঘটনার পর তিনি আর কখনোই এটি সমর্পণ করবেন বলে মনে হয় না। রিসেপ তাইপ এরদোগান প্রথমে প্যাট্রিয়ট চেয়েছিল আমেরিকার কাছে, পরবর্তীতে আমেরিকা সেটি না দেওয়ায় ইউরোপের কাছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে স্যামটি চেয়েছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে প্রত্যাখ্যান করে। এরপর সে চীনের লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে চেয়েছিল, কিন্তু সেটি তারা ক্রয় না করে শেষ পর্যন্ত রাশিয়ার কাছে ঘনিষ্ঠ বন্ধু পুতিনের কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার মাধ্যমে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির মালিক হয়ে যায় তুরস্ক। আর এখন সেটি যে কত প্রয়োজনীয়, কাতারে হামলার পর হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। বন্ধুরা, সম্ভবত তুরস্কের সংখ্যা ভবিষ্যতে বাড়াতে পারে এবং স্টিলথ ফাইটার জেটের দিক থেকে সে অবশ্যই, যেহেতু পিছিয়ে রয়েছে ইসরায়েল প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে, সে এবার স্টিলথ ফাইটারের খোঁজে নামবে। তার TFX-এর দ্বিতীয় প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে প্রায়। বন্ধুরা, এখন সেটি মাস প্রোডাকশনে যেতে পারে। আর এর বাইরে রাশিয়ার কাছ থেকে তাদের Su-57 অথবা Su-35 অথবা চীনের J-20 দিকে নজর দিতে পারে। পুরো ব্যাপারটি একটা মাত্র হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের আবহাওয়াই পরিবর্তন হয়ে গেছে এবং যেটি ভূকৌশলগত অবস্থানের দিক দিয়ে শেষ পেরেকটি ঠুকে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কফিনে। কারণ মধ্যপ্রাচ্যে যে অবস্থা তৈরি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র এবং তাদের সৈন্য ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করতে পারে না, এই থিমটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন শুধুমাত্র নতুন করে একটি মোচড় দেওয়ার অপেক্ষায়।
আর সেটি শুরু হবে সম্ভবত তুরস্কের মাধ্যমে। এখন তুরস্কে যদি হামলা চালিয়েই বসে তাহলে কি হবে? তাহলে কাহিনী হবে এখান থেকে হামলা চালাতে আসলে নিশ্চিতভাবে বা সম্ভাবনা রয়েছে কয়েকটি যুদ্ধবিমান শাটডাউন করার বা শুটডাউন করার, এবং পাল্টা হামলা হিসেবে তুরস্ক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে নেভাতিম এয়ারবেস থেকে শুরু করে ইসরায়েলের অভ্যন্তরে। এমনকি বিমান হামলার মাধ্যমে তাদের যে সকল অবস্থান থেকে তুরস্কে হামলা চালানো হয়েছে সেগুলোকে বা সে সকল অবস্থানে ডিস্ট্রয় করে দেওয়ার প্রচণ্ড হামলা চালাতে পারে তুরস্কের বাহিনী। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার ঘটেছে, সম্ভবত যে সকল নেতারা এখানে রয়েছে, বিশেষ করে প্যালেস্টাইনের নেতারা, তাদের আশেপাশে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করতে পারে তুরস্ক এক্ষেত্রে। বন্ধুরা, দেখা যাক কাহিনী কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত, এবং সর্বশেষ আসলেই কি ইসরায়েল এই সাহস দেখায় কিনা। আমার কাছে মনে হচ্ছে ইসরায়েল তুরস্কে হামলার সাহস সরাসরি দেখাবে না, যদি কোনো সাবোটাসমূলক হামলার মাধ্যমে পারে সেটি হয়তো করতে পারে। ধন্যবাদ।